আমার স্বামী চোর না, ও এরকম মানুষই না। এ রাশিদ, শিগগির তুই টাকাটা এক্ষুনি ফেরত দে। তোর মতো রাশিদকে এক হাতে কিনবো আর এক হাতে বিক্রি করবো, বুঝতে পারলি তো? সাইফুল, শহরের টপ হসপিটালে এক্ষুনি একটি ভিআইপি কেবিন আর বেস্ট কার্ডিওলজিস্ট রেডি করো। আই উইল সেন্ড মাই লোকেশন। আরে রাশিদ জি, আসো আসো, দেখো গাড়িটা কেমন হলো। মামা, টাকাটা তুমি রাখো, আমার আব্বা যেদিন হাত খুলবে না, সেদিন তোমার এই 10 লাখ টাকার গাড়ি তার গ্যারেজের এক কোণে পড়ে থাকবে। এই যে নবাব দাদা, বেলা হয়ে গেল, সূর্য মাথার উপর উঠে গেল, আর তুমি এখনো নাক ডেকে ঘুমাচ্ছ। ওঠো বলছি। কি গো? আর একটু স্বপ্নটা ভাঙিও না গো, ভালো স্বপ্ন। কার স্বপ্ন শুনি? আবার সেই সাবরিনা ভাবি স্বপ্ন দেখছো বুঝি? আরে না না, সাবরিনা ভাবিকে আমি কেন স্বপ্নই দেখবো? তুমি ছাড়া আমার চোখে কেউ ধরা পড়ে নাকি? একটা কথা বলবে না, একদম চুপ। রোজ রোজ তোমার এই দেরির জন্য আমার ছেলেটা স্কুল দেরিতে যায়। তুমি তো দেরি করোই, তোমার দেখা দেখি ছেলেটাও শিখেছে। আজ আবার মাস্টার কান ধরে দাঁড় করাবে। আহা, একটু বিশ্রাম নিলে দোষ কি? বিশ্রাম? সারাটা জীবন তো বিশ্রামই করলে। শহর থেকে যে ছেলেটা এত বছর পর গায়ে ফিরলো, সবাই ভাবলো সে কত বড় চাকরি করে এসেছে, আর তুমি চাকরিটাই খইয়ে খালি হাতে বাড়ি ফিরলে। মানুষ হারালে কি বলে জানো? বলে আলমগীর সাহেবের অকর্মা ছেলে। লজ্জা করে না তোমার? আরে মানুষ কি বললো তাতে আমার কি? তুমি তো জানো আমি কেমন। হ্যাঁ, খুব জানি। ওঠো এবার, ছেলেকে স্কুলে দিয়ে আসবে। আজ যদি স্কুলে দেরি হয় গো, তাহলে তোমার রুটি বন্ধ। এই মেয়েটা যা রাগী, কিন্তু ভেতরটা একদম মাখনের মতো নরম, সেটা আমি ছাড়া কেউ জানে না। এত বক বক না করে বাবুকে স্কুলে দিয়ে আসো আর বাজারটা করে নিয়ে আসো। কি রে বাবা, পানি উঠছে না কেন? টিবল চাপতে চাপতে হাত ব্যথা হয়ে গেল। কি গো, পানি উঠলো নাকি? পানি না উঠলে রান্না করব কি দি? আরে রুমিতা, ওয়াশার নাই হয়ে গেছে, পানি ধরে থাকতে পারছে না। আব্বা, তোমার ওয়াশার নষ্ট হয়ে গেছে, তার সাথে সাথে তোমার বুদ্ধির ব্যাটারি ডাউন হয়ে গেছে। কি করে? গ্রামে ওয়াইফাই চলে আসলো আর তুমি এখনো টিউবওয়েলে পানি ঝুলছো। তাহলে ভাবো তুমি কোন যুগে বাস করছো। এখন মানে মোটরে পানি তুলছি, তো তুমি একটা মোটর বসিলাও তাহলে তো হয়ে যায়। এই থাম তো রওশন, তুই আমাকে জ্ঞান দিছিস? তোর পড়াশোনা নাই? স্কুলে যাবি না? স্কুলে তো যাবো, তার আগে শুনো, ট্রেন্ডিং এ থাকতে গেলে বুদ্ধি লাগে আর পানি তুলতে গেলে মোটর লাগে। এই চুপ কর তো, ছোট ছেলে এত বকতে হয় না। আর শুনো, মিস্ত্রি ডেকে ওই টিউবওয়েলটার একটা ব্যবস্থা করো। আর আসার সময় 1 কেজি আলু আর 500 তেল আনো তো। কাছে কিন্তু বেশি টাকা পয়সা নাই, একটু মেপি হিসাব করে টাকা পয়সা খরচ করবা। ঠিক আছে, তোমার কথা মতোই বাজার করব। ঘরে ব্যাগ আছে। আরে দেখো দেখো, শহরের বাবু এসেছে। কি রাশিদ ভাই, চাকরিটা তো গেছে, এখন টিউবওয়েলের পানি বিক্রি করবা নাকি? একটা লাল চা দাও তো ভাই। বস, লাল চা, লাল চা। লাল চা? দুধ চা খাওয়ার পয়সা নেই বুঝি? আহারে, বাপেরা তো জমি জায়গা ছিল, সব তো তোমার বাপ ব্যবসায় ঢুকে ফতুর হতে বসেছে। পুরুষ মানুষের একটু লজ্জা থাকার দরকার। লজ্জা? শুভ ভাই, যে লোক নিজের কামাই ছাড়া বাপের টাকায় ফুটানি করে বেড়ায়, তার লজ্জা থাকা দরকার। আমি তো কাউরি টাকা মেরে খাই না। এই, বেশি কথা বলবি না। মনে রাখিস, এই গ্রামে আমার বাপের থেকে বড় লোক কেউ নেই, আর আমি হচ্ছি তার একমাত্র ছেলে। তোর মতো রাশিদকে এক হাতে কিনবো আর এক হাতে বিক্রি করব, বুঝতে পারলি তো? তাই তোর মতো ফকিরের বাচ্চা আমার সামনে গলা তুলে কথা বলিস না।
একটা কথা মনে রেখো, নদীর জল সবসময় শান্ত দেখলেই ভেবো না তার গভীরতা নেই, শান্ত জলেই কুমির থাকে। যা যা তোর গভীর জলে তুই সাঁতার কাটকা কাকু কাকু। এই এগুলো তুমি কি এনেছো? আমি তো শুধু আলু আর একটু তেল আনতে বলেছিলাম, এত বড় মাছ কেন? ও ওই রুই মাছটা একটু সস্তায় পেয়ে গেলাম, তাই নিয়ে চলে আসলাম। ভাবলাম তুমি ভালো করে রান্না করবা, ছেলেটা খেয়ে খুশি হবে। সস্তায় পেলে? তোমার হাতে পয়সা কোথায় যে সস্তা দামি বোঝো? 3 দিন ধরে কাজের মাসি আসছে না, সব কাজ আমার ঘাড়ে। এখন এই বড় মাছ কে কাটবে? তুমি কাটবে? হ্যাঁ আমি কাটবো, কি পারবো না? কই দাও তো হেসুটা দাও। কি তুমি মাছ কাটবে? জীবনে কোনোদিন হেসু ধরেছো? আরে আমি সব পারি, দাও দেখি। আহ কি গো, হাত কাটলে নাকি? দেখলে বলেছিলাম না। দেখি দেখি, ইস রক্ত বেরোচ্ছে। বসো এখানে, তোমাকে দিয়ে কিছু হবে না, বসে থাকো, আমি কাটছি। দেখলে তুমি আমাকে কত ভালোবাসো। ভালোবাসা না চাই, হাত পা কেটে ঘরে বসে থাকলে আমার তো জ্বালা। চুপ করে বসো। মা দেখলে তো, আব্বা মাছ কাটতে গিয়ে নিজেই কাটা পড়লো। এবার বুঝলে তো, সাহস আর বুদ্ধি একই জিনিস না। সাহস দেখাতে গিয়ে আঙুল গেল। এসেছিস? বস, তোর সাথে কথা আছে। বলো আব্বা। তোর ছোট চাচা রেহমান, ওকে আমি ব্যবসা থেকে বের করে দিয়েছি, ওর জন্যই এই দশা। এখন তুই একটা কাজ কর, তোর নামে যে 2 বিঘা জমি আছে ওটা আমার নামে লিখে দে, ব্যাংকের দেনাটা শোধ করি। আব্বা, চাচাকে বের করে দিলে? উনি তো তোমার আপন ভাই। ভাই? ভাই কিসের? ব্যবসায় কোনো ভাই ব্রাদার দেখতে নাই, যে কাজে আসে না তাকে ছেটে ফেলায় নিয়ম। এই যে তুই অকর্মা বেকার, তোকেও যদি আমার কাজে না লাগতো তোকেও আমি ঘর থেকে বের করে দিতাম। বাপের অন্য বসে বসে খাচ্ছিস, লজ্জা করে না? জমিটা আমি দিতে পারবো না আব্বা। কি দিবি না? না আব্বা, ওই জমিটা আমার মায়ের শেষ স্মৃতি, ওটা আমি বিক্রি হতে দেব না। তুমি রাগ করো, কষ্ট দাও, যা খুশি বলো, কিন্তু ওই জমি আমি হারাতে দেব না। তুই একটা অপদার্থ, তোর মতো ছেলে থাকা আর না থাকা সমান। বেড়ে যাবার বাড়ি থেকে সব জানোয়ার তৈরি করেছে একটা। আব্বা, দাদু তোমাকে অকর্মা বললো আর তুমি একটাও কথা বললে না। বড়দের মুখে তর্ক করতে নেই রে বাবা। চলো, তোমার মা যে কি রান্না করেছে দেখি, বাপ বেটায় জমিয়ে খাওয়া যাবে কি। চলো। আরে রাশিদ যে, আসো আসো, দেখো গাড়িটা কেমন হলো। 10 লাখ টাকা। অবশ্য তোমার এসব বুঝে লাভ নেই, তুমি তো সেই রিক্সাতেই অভ্যস্ত। মাশাআল্লাহ, খুব সুন্দর গাড়ি ভাই। শুনো রাশিদ, একটা কথা অনেকদিন ধরে বলবো ভাবছিলাম, তা আজকে সবার সামনেই বলে দিই। তোমার তো সংসারটা খুব কষ্টেই চলে, তো এক কাজ করো, এই যে আমার গাড়িটা, এটা চালানোর জন্য একটা বিশ্বাসী লোক খুঁজছি। তুমি চাইলে ড্রাইভারের কাজটা নিতে পারো, বেতনও ভালো দেবো, আর আমার বোনটাও দুবেলা দুটো ভালো মন্দ খেতে পারবে। ধরে নাও এটা আমার দয়া, গরিব বোন বোনকে টেনে তুললাম আর কি। এই নাও, আপাতত ছেলেটাকে একটু ভালো মন্দ কিনে খাইও। আহা, লজ্জা টজ্জা করে না, তুমি তো আমাদের ঘরেরই লোক। ভাইয়া, টাকাটা রেখে দিন, আমি হাত পাততে আসিনি।
বোনের ভাইয়ের আনন্দের শরিক হতে এসেছি। আর দয়ার কথা বলছেন, মনে রাখবেন আজ যে দয়া করে কাল তাকেও কারোর দয়ার দরকার পড়তে পারে। এই সময় না বড় অদ্ভুত জিনিস। গরিবের আবার আত্মসম্মান। নাও নাও, তেজ দেখানো বন্ধ করো। মামা, টাকাটা তুমি রাখো। আমার আব্বা যেদিন হাত খুলবে না, সেদিন তোমার এই 10 লাখ টাকার গাড়ি তার গ্যারেজের এক কোণে পড়ে থাকবে। মাটির মানুষকে ছোট ভাবো না মামা, মাটির নিচেই তো সোনা থাকে। বাপরে বাপ রোশান, তুমি তো দেখছি তোমার আব্বার মতো বেশ ভালোই ডায়লগ শিখে গেছো। তা শুধু ডায়লগই শিখছো না পড়াশোনাটাও করছো? ডায়লগও শিখছি, পড়াশোনাও শিখছি মামা। কি রে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? চল, গাড়িতে দেখা হয়ে গেল। চল চল, এবার খাবি চল। এই যে একটু শুনুন। এই যে মিস্টার, আপনি কে বলুন তো? রোজ এই গাছটার নিচে দাঁড়িয়ে থাকেন কেন? আমার পিছনে আজ 4 দিন আপনার পেছনে ঘুরছি। ভয়ে বলতে পারিনি, আজ বলেই ফেলি। আমি আপনার প্রেমে পড়েছি। অল্প স্বল্প নয়, একবারে সমুদ্রের গভীরে। পাগল নাকি? আমার আব্বু জানতে পারলে দুজনকেই আস্ত রাখবে না। আমার আব্বু খুব কড়া, ভীষণ অহংকারী। ভালোবাসা যদি সত্যি হয়, সব কড়া মানুষও একদিন নরম হয়। কড়া মানুষ না হয় নরম হলো, কিন্তু যে একেবারে পাথর তাকে গলাবেন কিভাবে? আমার আব্বু সেই পাথরের থেকেও বেশি শক্ত। আপনার আব্বু যতই পাথর হোক, একদিন নরম হবেই। আমি সেটা বাধ্য করাবো। আর তাছাড়া আপনার আব্বুর হ্যাঁ বলার আগে তো আপনাকে হ্যাঁ বলাতে হবে। আব্বুকে পরে দেখা যাবে। চলুন আগে আপনার ব্যবস্থাটা করি। ইস, এত সহজ নাকি? সহজ না জানি, কিন্তু আমি তো বলেই দিয়েছি, যতদিন না আপনি হ্যাঁ বলবেন, রোদ হোক বৃষ্টি হোক, আমি এই গাছটার নিচে ঠিক এভাবেই দাঁড়িয়ে থাকবো। পাগল একটা। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, আপনার কি আমাকে একটুও ভালো লাগে না? চুপ করে আছেন কেন? বলুন। যদি উত্তর না হয় তাহলে কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি চলে যাচ্ছি। চলে যাই মানে? তুমি চলে গেলে আমি কার সঙ্গে কথা বলবো? তার মানে সামথিং সামথিং। নাথিং নাথিং। তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও, কি আছে তোমার? না বাড়ি, না গাড়ি, না ভালো একটা চাকরি। কি আছে তোমার? কিছুই তো নাই। যা কামাও তাতে তো নিজেরই পেট চলে না, আবার আমার মেয়েকে কি খাওয়াবে? আকাশের বাতাস? আঙ্কেল, আজ হয়তো আমার কিছু নেই, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, রুমিতাকে আমি সারা জীবন এমন ভালোবাসা দেব যা টাকা দিয়ে কেনা যায় না। ওকে এক ফোঁটা চোখে জলও ফেলতে দেব না। ভালোবাসা? ওই ভালোবাসা টালোবাসা দিয়ে না আকাই হাড়ি চড়ে না। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর কোনোদিন যেন আমার মেয়ে ত্রিসীমানায় না দেখি। কি হলো, আবার বসে আছো যে? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আব্বুকে অনেক বোঝালাম, কিন্তু পারলাম না। তুমি যদি আজ আমাকে না নিয়ে যাও, আমি সারা জীবন ভাঙা মন নিয়ে মরে যাব। ভয় পেও না, আজ থেকে তোমার এই হাত আমার হাতে। যতদিন বাঁচবো তোমার গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না।
রাশিদটাকে আমার সহ্য হয় না। অতগুলা মানুষের সামনে আমাকে অপমান করলো। ওকে এমন ফাঁসাতে হবে যেন সারা গায়ে ও মুখ না দেখাতে পারে। কিন্তু কি করবেন ভাই? শোন, গ্রামের মসজিদ কমিটি দান বাক্সে যা টাকা জমা আছে প্রায় 50,000 টাকা, সেটা তো রাশিদের বাবা আলমগীর সাহেবের জিম্মায় থাকে। আমরা রটিয়ে দেব ওই টাকা রাশিদ চুরি করেছে। বেকার ছেলে, হাতে পয়সা নেই, সবাই সহজেই বিশ্বাস করে নেবে। কিন্তু প্রমাণ চাবি হাতাবেন কি করে? হ্যাঁ, দান বাক্সের চাবি তো সবসময় আলমগীর সাহেবের কাছে থাকে। হ্যাঁ, সেটাই তো বুদ্ধির খেলা। শোন, প্রতি শুক্রবার জুম্মার নামাজের আগে বাক্সে সবাই টাকা দেয়। নামাজের ঠিক পরে আলমগীর সাহেব সেই টাকাগুলো গুনে আবার বাক্সই ভরে তালা মেরে চাবিটা রাখে তার চশমার খাপে। তাতে কি? তাতে অনেক কিছু। অজু করার সময় তো চশমাটা খুলে খাপ সহ পাঞ্জাবির পকেটে রেখে দেয়। আর ওই ফাঁকটাই আমার দরকার। উনি যখন অজুতে ব্যস্ত থাকবে, আমি টুক করে খাপ থেকে চাবিটা বের করে নেব, বাক্স খুলে টাকা সরাক, তারপর চাবি আবার জায়গায় রেখে দেব, কেউ টেরও পাবে না। তারপর রটিয়ে দেব টাকা চুরি করেছে রাশিদ। বেকার ছেলে, হাতে টাকা নেই, সবাই এক কথায় বিশ্বাস করবে। এবার দেখবি ওই ফকিরের বাচ্চা কিভাবে গ্রাম ছাড়া না হয়। বাহ, এ তো বিরাট বুদ্ধি ভাই। রাশিদ, তুই বেকার সেটা আমি জানতাম, কিন্তু তুই এত নিচে নামতে পারিস সেটা তো জানতাম না রে। মসজিদের মতো একটা পবিত্র জায়গা, আল্লাহর ঘরের দান বাক্স, সেই জায়গায় তুই হাত মারলি? ছি 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 ছি, তোর নামে যে এই অভিযোগ উঠবে সেটা ভাবতেই ঘৃণা লাগছে রে। ছি। মডেল সাহেব, আমি এই টাকা ছুঁইনি, আল্লাহর কসম আমি নির্দোষ। নির্দেশ আমি নিজের চোখে দেখেছি। এই বৃহস্পতিবার রাতে রাশিদ ভাই মুখ ঢেকে চুপি চুপি মসজিদের দিকে চাইছিল, আর ঠিক পরের দিনই মসজিদের টাকা উধাও। তাইলে তোমরাই বলো এটা কি এমনি এমনি? শুধু তাই না মডেল সাহেব, বেকার মানুষ, হাতে একটাও টাকা নেই, বাপের হোটেলে বসে খায়। এমন লোকের চোখে টাকা দেখলে লোভ তো হবেই। প্রমাণ, সাক্ষী সব তো সামনে বসে, আর কি চাই? ঠিকই তো, বেকার মানুষ হতেই পারে। ছি 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 ছি, ধর্মের টাকা গো। আমার স্বামী চোর না, ও এরকম মানুষই না। আপনারা না জেনে শুনে একটা নিরপরাধ মানুষকে অপমান করছেন। বউ তো স্বামীর হয়ে বলবেই ভাবি, কিন্তু সত্যি বড় তেতো জিনিস, গিলতে কষ্ট হয়। আমি নির্দোষ, আজ প্রমাণ নেই আমার হাতে, কিন্তু সময় আছে। সময় একদিন সব সত্যি সামনে আনবেই। এই তুই চুপ কর। চোরের মায়ের আবার বড় গলা। তোকে আজই আমরা গ্রাম ছাড়া করব। তোর মতো বেয়াদব ছেলের আমাদের গ্রামে কোনো দরকার নেই। কি বলেন আপনারা? এই রাশিদ, শিগগির তুই টাকা এক্ষুনি ফেরত দে, না হলে কিন্তু তোকে এক্ষুনি গ্রাম ছাড়া করবো। আই কি বলো তোমরা? থামুন। এই মানুষটার উপর চুরির অপবাদ দিচ্ছেন? আপনারা জানেন উনি কে? হ্যাঁ হ্যাঁ, আমরা জানি ও একটা চোর, ছোট লোক, বেকার। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। কে আপনি? আমি সাইফুল, আর গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ম্যানেজার। সাইফুল, থাম, তোকে আর কিছু বলতে হবে না। না, আজকে আর আমি চুপ থাকবো না। আজকে আমাকে সত্যিটা বলতেই হবে। আর রাশিদ ভাই হচ্ছেন আর গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। এত বড় আন্তর্জাতিক কোম্পানির মালিক এই রাশিদ? আমি সাইফুল, আর গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজার। কিন্তু মানুষ আমাকে দেখে ভাবে আমি মালিক, কিন্তু না, মালিক হচ্ছেন আমাদের রাশিদ স্যার। আর আমার প্রত্যেকটা সিগনেচার ওনার অনুমতিতেই হয়। এই যে স্কুলটা দাঁড়িয়ে আছে, ভেবেছেন এটা সরকারে বানিয়েছে? না, ওটাও আমাদের রাশিদ স্যারের দয়ায়। আর যে হাসপাতালে আপনাদের ছেলেমেয়েরা বিনামূল্যে চিকিৎসা পায়, ওটাও আমাদের রাশিদ স্যারেরই তৈরি। এই দেশের হাজার হাজার এতিম ছেলে মেয়েদের ভাত কাপড় পরার খরচ কে করে জানেন? কারো নাম নেই, কারো ছবি নেই, সবই আমাদের রাশিদ স্যার চুপচাপ দিয়ে যায়।
বছরের পর বছর কাউকে না জানিয়ে, আর আপনারা আজ তাকে মসজিদের 50,000 টাকা চোর বানাতে চাইছেন? ছি, আপনাদের লজ্জা করা দরকার। রাশিদ ভাই, আমি ভুল করে তোমার নামে এত বড় দুর্নাম দিয়ে ফেলেছি রাশিদ ভাই। রাশিদ ভাই, রাশিদ ভাই, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও রাশিদ ভাই। আসলে আসলে এই শুভ আমাকে বলেছিল যেভাবে হোক তোমাকে ফাঁসাইতে হবে, তাই আমরা এই তিনজনা মিলে এত বড় মিথ্যে চুরির নাটকটা সাজেছি। আমার বুদ্ধি ছিল না, আমি লোভে পড়ে গেছিলাম। আমাকে রাশিদ ভাই মাফ করে দাও রাশিদ ভাই। ওঠো রাকেশ, মানুষের পায়ে ধরতে নেই, শুধু আল্লাহর কাছে মাথা নত করতে হয়। ভুল যখন বুঝেছো, ক্ষমা তখন এমনি হয়ে গেছে। থাম শুভ, আজ সব পরিষ্কার হয়ে গেছে। যে মানুষটা গোটা গ্রামের মানুষের ভালো থাকার দায়িত্ব একা কাঁধে নিয়ে ঘোরে, আজ তুই সেই মানুষটাকে বদনাম করার চেষ্টা করছিলি। তোর মতো বিশ্বাসঘাতক মানুষের এই গ্রামের মাটিতে কোনো জায়গা নেই। আজকে গ্রামের সবার সামনে ঘোষণা করছি, শুভকে এই গ্রাম থেকে বহিষ্কার করা হলো। এই শোন, তোকে যেন এই গ্রামের আশেপাশের 4 চত্বরে কোথাও না দেখি। তো চলো, আজকের মতো মিটিং এখানেই সমাপ্ত। বাপ রাশিদ, তোকে আমি অপদার্থ বলেছিলাম, অকর্মা বলেছিলাম, ঘর থেকে বের করে দিতে চেয়েছিলাম, তোকে কত কথা শুনিয়েছিলাম, অথচ তুই এত বড় লোক হয়েও সব সহ্য করেছিস। আমি তোকে চিনতে পারলাম না রে বাপ, আমি বাপ হয়ে বড় অন্যায় করেছি রে, তুই আমাকে ক্ষমা করে দে। আব্বা, ক্ষমা চেও না। বাপের মুখে ছেলের কাছে ক্ষমা চাওয়া এটা মানায় না। তুমি যা বলেছো বাপের অধিকারে বলেছো। ওই ধমকগুলো আমার কাছে দুনিয়ার সব সোনার থেকেও দামি ছিল। আমি তো চাইতামই তুমি আমাকে বকো, ছোট বাচ্চার মতো শাসন করো, কারণ ওই শাসনটুকুই তো বলে দিত যে আমি তোমার সেই ছোট্ট ছেলেটাই আছি। টাকা তো অনেক কামিয়েছি আব্বা, কিন্তু তোমার ওই বকুনির দাম কোনো ব্যাংকে জমা রাখতে পারিনি। ওটাই আমার কাছে সব থেকে বড় সম্পদ। তুমি এত বড় মানুষ, আর আমি এতদিন রোজ সকালে তোমাকে বকতাম, ঝাড়ি দিতাম, ভিখারি বলে ভাইয়ের অপমান তোমার গায়ে লাগতে দিলাম। এত বড় লোক হয়েও তুমি সব অপমান মুখ বুজে সহ্য করলে। এই পাগলি, কাঁদছো কেন? তুমি যা করেছো সব তো ভালোবেসে করেছো। ওই সকালে বকা, ঘুম থেকে টেনে তোলা, ইলিশ কেনার আগে দুবার ভাবা, এগুলো তো আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এই খুনসুটিগুলোই তো আমাদের আসল সম্পদ। কিন্তু তুমি লুকালে কেন? আমার কাছেও লুকালে। কারণ আমি ভয় পেতাম রুমিতা, টাকার কথা জানলে যদি তুমি বদলে যাও, যদি আমার সাথে মেপে মেপে কথা বলো, শাসন করা বন্ধ করে দাও, এই খুনসুটি, এই টান, এই অভিমান সব যদি টাকার নিচে চাপা পড়ে যায়। আমি টাকা চাইনি রুমিতা, আমি এই ভাঙা ঘরটা চেয়েছিলাম, এই সংসারটা চেয়েছিলাম, তোমার ওই মায়া মাখানো বকাটা চেয়েছিলাম। বোকা লোক একটা, একদম বোকা। একটা কথা বলি, রাখবে? বলো। অনেকদিন মাদের বাড়ি যায়নি, মা বারবার ফোন করছে, চলো না দুদিনের জন্য একটু ঘুরে আসি। ঠিক আছে চলো, কিন্তু একটা শর্ত। কি শর্ত? আমি কিন্তু যেমন ছিলাম ঠিক তেমনই থাকবো। ওই সাধারণ রাশিদ, যাকে তোমার ভাই ড্রাইভারের চাকরির সাথে ভিখারি বলেছিল, টাকার কথা কেউ যেন জানতে না পারে। যে যেমন ব্যবহার করে করুক,
মানুষ চেনার এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। কিন্তু ওরা তো তোমাকে আবার অপমান করবে। অপমানে আমার কিছু আসে যায় না রুমিতা। মানুষের আসল চেহারাটা বিপদের সময়ই বেরোয়। আমি শুধু দেখতে চাই টাকা ছাড়া তোমার পরিবার আমাকে কেমন চোখে দেখে। মা, আবার কি হয়েছে? ভোরে তোর আব্বা। ডাক্তার বলেছে আব্বার হার্টের বড় সমস্যা। 2 দিনের মধ্যে অপারেশন না করালে আব্বাকে বাঁচানো যাবে না। কিন্তু অপারেশন করতে লাগবে 8 লাখ টাকা। এত টাকা আমরা এখন কোথায় পাবো? আমার হাতে তো একটা পয়সা নেই রুমিতা। ওই গাড়ি বাড়ি সব তো ব্যাংকের লোন নিয়ে করা। মানুষ দেখাতে গিয়ে আমি তো নিজেই দেনার মধ্যে ডুবে আছি। ব্যাংকে তো আর 1 টাকাও দেবে না। তাছাড়া তোর আব্বাকে বাঁচানোর কোনো উপায়ও দেখছি না। থাক, কারো কাছে হাত পাতিস না, আমার সময় হয়ে এসেছে। এভাবে হাল ছাড়বেন না আব্বা। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশা আছে। আমি অপারেশনের ব্যবস্থা করছি। তুমি ব্যবস্থা করবে 8 লাখ টাকা? এটা ঠাট্টার সময় না। তোমার তো ঠিক করে নিজের সংসারটাই চলে না। সাইফুল, শহরের টপ হসপিটালে এক্ষুনি একটি ভিআইপি কেবিন আর বেস্ট কার্ডিওলজিস্ট রেডি করো। আই উইল সেন্ড মাই লোকেশন। ইমিডিয়েটলি একটি আইসিইউ অ্যাম্বুলেন্স পাঠাও। এখানে খরচের কোনো লিমিট নেই। পেমেন্ট আমার অ্যাকাউন্ট থেকে ক্লিয়ার হবে। পেশেন্ট আমার বাবা। আমি পৌঁছানোর আগেই সব সেটআপ রেডি থাকা চাই। কুইক! রাশিদ, তুমি কি বলছো? কিসের টাকা? কিসের হাসপাতাল? সাইফুল সাহেব, সত্যি করে একটা কথা বলুন তো, রাশিদ এত টাকা কোথায় পেল? আপনি এখনো বুঝেননি যে আর গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম শুনলে দেশের বড় বড় মানুষও সম্মান করে। তার মালিক এই রাশিদ। আমি শুধু ওর কোম্পানি চালাই। এই যে এই লোকটাকে আপনি ভিখিরি ভেবে টাকা বাড়িয়ে দিয়েছিলেন, এখানে দাঁড়িয়েই পুরো শহরটাকে কিনে নিতে পারে। রাশিদ বাবা, একটু এদিকে আসো তো। বাপ রাশিদ, সেই কবে তুই আমার মেয়েকে বিয়ে করতে এসেছিলি, আমি তোকে ফকির বলে তাড়িয়ে দিয়েছিলাম। বলেছিলাম ভালোবাসা দিয়ে পেট ভরে না। আমি অহংকারে অন্ধ হয়ে আপন করে নিতে পারিনি। আর আজ সেই আমাকেই তুমি নতুন জীবন দিলে। আব্বা, এসব বলবেন না। আপনি সেদিন যা করেছেন বাপের অধিকারে করেছেন, মেয়ের ভালো চেয়েই করেছেন। আর আমি যদি সেদিন গরিব না হতাম, রুমিতা কি আমাকে ওই খাঁটি ভালোবাসাটি দিত? আপনার ওই না বলাটাই তো আমাদের ভালোবাসাটা যাচাই করিয়ে দিয়েছিল। রাশিদ ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে সবার সামনে অপমান করেছি। ভিখারি বলে দয়া টাকা ছুড়ে দিয়েছি। আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গেছি। আসলে আমি গরিব, যার মনটাই ছোট। ভাই, পায়ে ধরবেন না। ভুল বুঝতে পারাটাই তো বড় মানুষের লক্ষণ। আজ থেকে সব ভুলে গেলাম। আমরা তো এক পরিবার। দেখলে তো মামা, তোমার এই 10 লাখের গাড়ি নানাকে বাঁচাতে পারলো না, কিন্তু যাকে তুমি ফকির ভাবলে তার একটা ফোনেই নানা বেঁচে গেল। মনে রেখো, বিপদে যে পাশে দাঁড়ায় সেই হচ্ছে আসল বড় লোক। আমার নাম রৌশন। সত্যিটা বলতে লাগে না ক্ষণ।